অন্য খবর চোখ রাখি। স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জাতীয় বক্সারের। স্বামীর বিরুদ্ধে শুধু যৌন নির্যাতন নয়, ব্ল্যাকমেলেরও অভিযোগ দায়ের হয়েছে। ফাঁকা বাড়িতে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ রয়েছে। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। অভিযোগ বিয়ের পরেও শারীরিক মানসিক অত্যাচার চলে। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করে বক্সারের বাবার কাছে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের বক্সারের। টু 21 জানুয়ারিতে রাজা মণ্ডল ওর সাথে আমার একটা বিয়ে বাড়িতে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর কিছুদিন পর ও আমাকে প্রপোজ করে। তো ওর প্রপোজালে আমি অমত ছিলাম এবং 9 ডিসেম্বর ও আমাকে থ্রেট দিয়ে বিয়ে করে নেয়। তো বিয়ে করার পর ও আমাকে বিভিন্ন রকমভাবে মারধর, ঠিক আছে, মদ খেয়ে এসে মারধর, সিগারেটের ছাকা, বিভিন্ন বাজেভাবে উল্টো পাল্টা থ্রেট দিতে থাকে। আমার কাছ থেকে ৭৮,০০০ টাকা নিয়েছে। আমার বাবার কাছ থেকে ব্যবসার নাম করে ৫০,০০০ টাকা নিয়েছে, যেটা নিয়ে ও জুয়া খেলেছে। ও আমার লাইফ স্পয়েল করে দেবে আর ও আমাকে মেরে ফেলে দেবে। পরে খবরে চোখ রাখবো। প্রজাতন্ত্র দিবসের আগে হামলার ছক। টার্গেট ছিল ভিন রাজ্যের 2 রাজনৈতিক নেতা। ধৃত 2 সন্দেহভাজন আইএস জঙ্গিকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। প্রজাতন্ত্র দিবসের আগে হামলার ছক। টার্গেটে ভিন রাজ্যের 2 রাজনৈতিক নেতা। সুইসাইড স্কোয়াড গড়ে হামলার ছক। শুক্রবার গ্রেফতার করা হয় মোহাম্মদ সাদ্দাম মল্লিক এবং সৈয়দ আহমেদকে। দুজনেই সন্দেহভাজন আইএস জঙ্গি। তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। খিদিরপুরে গোপন বৈঠক করতে যাচ্ছিল 2 সন্দেহভাজন আইএস জঙ্গি। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, ধৃত সন্দেহভাজন জঙ্গিদের নিশানায় ছিল ভিন রাজ্যের 2 প্রভাবশালী রাজনৈতিক নেতা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই হামলার ছক কষেছিল। জানা গিয়েছে, হামলার জন্য এই রাজ্য থেকে অস্ত্র সংগ্রহ করছিল ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি। এসটিএফ সূত্র থেকে খবর, ভিন রাজ্যের 2 গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিত্বদের উপরে হামলার ছকের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই ধৃত জঙ্গিরা। এমনকি বিভিন্ন জেলা থেকে যে যুবকদেরকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংগঠনে যুক্ত করার কাজ ছিল সাদ্দামের, এবং এ রাজ্য থেকে বিপুল পরিমাণ যে অস্ত্র, সেই অস্ত্র সংগ্রহ করার কাজ তারা করছিল, কারণ 26শে জানুয়ারির আগে বড়সড় নাশকতার তাদের প্ল্যান ছিল। সূত্রের খবর, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কথা হতো ধৃতদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলতো, ব্যবহার করত কোড ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল মিডিয়ায় আইএস ভাবধারা প্রচার করত। ধৃত দুজনের কেউই বাড়ি থেকে খুব একটা বের হতো না। আইএস জঙ্গি গোষ্ঠীতে সদস্য নিয়োগ করে বিদেশে পাঠানোর ছক ছিল ধৃতদের। এসটিএফ সূত্রে দাবি, 2016 থেকে আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সাদ্দামের যোগ। একটি বেসরকারি সংস্থায় চাকরি করত সাদ্দাম। সেই চাকরি চলে যায়। বাড়িতে জানতো ওয়ার্ক ফ্রম হোমে রয়েছে। সাদ্দামের ল্যাপটপ, মোবাইলে মিলেছে একাধিক খুনের ভিডিও, মিলেছে সাদ্দামের পাসপোর্টও। সে কি ভিন দেশে যাওয়ার ছক কষছিল? খতিয়ে দেখছে এসটিএফ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ইন্টারনেটে সুইসাইড স্পট সম্পর্কে তথ্য ঘাঁটছিল সাদ্দাম। তাহলে কি আত্মঘাতী গোষ্ঠী গড়ে হামলার ছক ছিল? এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। জাল কতদূর বিস্তৃত তা জানতে উদ্ধার হওয়া ল্যাপটপ, মোবাইল পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, সৈয়দ আহমেদের সঙ্গে সাদ্দাম মল্লিকের বন্ধুত্ব বছর 4-এর। দুজনেই দুজনের বাড়িতে যাতায়াত করত। দুজনেই মেধাবী ছাত্র। এলাকায় দুজনেই ভালো ছেলে বলে পরিচিত। ফালতু ধরেছে, এটা সেকেন্ড বেরিয়ে যাচ্ছিল, ওদের ধরেছে, ওদের সাথে কথা কাটাকাটি হয়েছে। ওরা যেহেতু দাঁড়িয়ে রয়েছে, ওর সঙ্গে ওর বন্ধু ছিল, উগ্রপন্থী সাজিয়ে দিয়েছে। ভালো ছেলেদের খারাপ করছে ওরা। ওই ছেলে সম্বন্ধে আমি কেন, পুরো পাড়ায় যদি কাউকে জিজ্ঞাসা করে, এদেরকেও যদি সব যারা আছে জিজ্ঞাসা করেন, একটা ছেলে ওর সম্বন্ধে কেউ খারাপ বলতে পারবে। ধৃত 2 সন্দেহভাজন আইএস জঙ্গিকে 19শে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। নিউজ 18 বাংলা। হিন্দু বাম ভোটেই জয়। নন্দীগ্রামে দাঁড়িয়ে যাবে শুভেন্দুর। এটা কি কৌশলে ধর্মীয় মেরুকরণের শান? বামেরা বলছে এসবই আসলে বিভাজনের রাজনীতি। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি।
হিন্দু বামেদের ভোটে বিজেপির শুভেন্দু অধিকারীর জয়। শনিবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর এই স্বীকারোক্তিতে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। ওখানে যারা একসময় সিপিএম কে ভোট দিত তারা আমাদের দিকে এসেছে, বহু জায়গায় এসেছে, আর তার জন্য আমরা জিতেছি। আর এটা তো উনি ভালো করে জানেন কারা কারা এসছে না এসছে। এটা ঠিক, ওখানকার মুসলিম ভোট টিএমসির দিকে গেছে, বেশিরভাগ হিন্দু ভোট বিজেপির দিকে এসছে। বামের ভোটে রামের জয়, এই তত্ত্ব শোনা যাচ্ছে সেই 2019 সাল থেকে। এবার প্রকাশ্য মঞ্চে স্বীকার করলেন শুভেন্দু অধিকারী। বামেরা অবশ্য এর পিছনে ধর্মীয় বিভাজনের রাজনীতি দেখছে। তাদের দাবি, হিন্দু বাম মুসলিম বাম বলে কিছু হয় না। শুভেন্দু অধিকারীরা তো বিভাজনের রাজনীতি করে। নরেন্দ্র মোদী অমিত শাহ যদি বিভাজনের রাজনীতি করে, শুভেন্দু অধিকারীরা সেই পথেই চলে, বিভাজনের রাজনীতি করে। একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু ধর্মীয় মেরুকরণের অস্ত্রে শান দেন। কি একজন এসছে না, কিশোর কুমার না কি কুমার, 30 हमारा रिजर्व है फिक्स डिपॉजिट, और उसका पास तो 30 छोड़ के 70 के अंदर लड़ना पड़ेगा। तो माननीय कुमार बोलते হবে সেই 30 কারা, তাহলে বাকি 70 একুশের ফলে দেখা গিয়েছে নন্দীগ্রামের যেসব এলাকায় হিন্দু ভোট বেশি, সেখানেই বেশি ভোট পান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই এবার তিনি স্বীকার করলেন, হিন্দু বাম ভোটেই তাঁর জয় হয়েছিল। বামের ভোটে রামের জয়ের এই তত্ত্ব অবশ্য 3 বছর আগে থেকে শোনা যাচ্ছে। 2019 সালের লোকসভা ভোটে বিজেপি 2 থেকে 18 হয়। সেবার বামেদের ভোটের অনেকটাই রামে যায়, তাতেই বিজেপির শক্তি বৃদ্ধি। 2016 বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 2019 লোকসভা ভোটে 7.5%, ভোট কমে প্রায় 18%। অন্যদিকে 2016 সালের বিধানসভা ভোটে এ রাজ্যে বিজেপি পায় 10.1% ভোট। 19 লোকসভা ভোটে সেটাই বেড়ে 40.3% ভোট, অর্থাৎ ভোট বৃদ্ধি প্রায় 30%। ভোটের এই অঙ্কে স্পষ্ট বামেদের ভোট গিয়েছে বিজেপির ঘরে, যেটা 21 বিধানসভা ভোটে হয়নি। 19 তুলনায় 21 বামেদের ভোট কমে 2%, 19 তুলনায় 21 বিজেপিরও ভোট কমে প্রায় 2%। এতেই স্পষ্ট বামেদের ভোট 21 আর সেভাবে বিজেপির ঘরে যায়নি, বরং অনেক জায়গাতেই গিয়েছে তৃণমূলের ঘরে। এরপর একাধিক পুরসভার ভোটেও দেখা গিয়েছে বামেরা তাদের ভোট ধরে রাখতে পেরেছে। এতে বিজেপি জোর ধাক্কা খেয়েছে। এবার সামনে পঞ্চায়েত ভোট। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপি ভালোই টের পাচ্ছে, বামেদের ভোট তাদের দিকে টানতে না পারলে তৃণমূলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছোড়া কঠিন। তাই কি শুভেন্দুর গলায় এমন অকপট স্বীকারোক্তি, যাতে বাম ভোট রামে টানা যায় এবং একই সঙ্গে মেরুকরণের অস্ত্রেও শান দেওয়া যায়? নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। নিউজ 18 বাংলা। সোমবার থেকে রাজ্যে হাম রুবেলার প্রতিষেধক দেয়া শুরু। 9 মাস থেকে 15 বছর বয়সীদের জন্য বিনামূল্যে এই টিকা প্রথম পর্যায়ে মিলবে স্কুলে স্কুলে। কিন্তু অভিযোগ, কলকাতার অনেক বেসরকারি স্কুলই এ বিষয়ে আগ্রহী নয়। তাদের সচেতন করতে উদ্যোগী হচ্ছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে চিন্তা বাড়াচ্ছে হাম, চিন্তা বাড়াচ্ছে রুবেলা ভাইরাসের সংক্রমণ। মাঝে করোনার সময় অনেকেই এর টিকা নিতে পারেনি। এর জেরে করোনার পর দেশে বেড়েছে হাম এবং রুবেলায় আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক শিশুই যাতে এই 2 রোগে টিকা পায় তা নিশ্চিত করতে হবে। সেই মতো সোমবার থেকে রাজ্যে দেওয়া হবে হাম এবং রুবেলা টিকা। টিকা দেওয়া হবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। 9 মাস থেকে 15 বছর বয়সীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রথম 3 সপ্তাহে স্কুলে স্কুলে টিকা, শেষ সপ্তাহে টিকা পাবে স্কুল ছুটরা। কলকাতায় 11 লক্ষ শিশুকে হাম এবং রুবেলা ভাইরাসের প্রতিষেধ দেওয়ার কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে সূত্রের খবর, এই হাম এবং রুবেলার টিকা নিয়ে আগ্রহী নয় কলকাতার 133টি বেসরকারি স্কুল। স্কুলগুলির দাবি, নানা কারণ দেখিয়ে অভিভাবকরাই রাজি হচ্ছেন না। এ নিয়ে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বোঝানোর কাজ শুরু করেছে তারা। চিকিৎসকরাও বলছেন, এই 2 টিকা নেওয়া থাকলে অনেকটাই সুরক্ষিত থাকবে শিশুরা।
আমরা চেষ্টা করছি ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল, আইআইপি লেভেল, যাতে আমরা ওদের কনভিন্স করতে পারি যে এই ভ্যাকসিনটা ওরা সরকারি প্রকল্প হিসেবে দেয়। আমরা চেষ্টা করছি যাতে আমাদের ডাক্তার মহলেও এই অ্যাওয়ারনেসটা আসে, যাতে এটা সেফ, ইফেক্টিভ অ্যান্ড কিছু কাজ হবেই, ক্ষতি কিছু হবে না। যে কোনো ভ্যাকসিনই ম্যান্ডেটারি নয়, অর্থাৎ মানুষকে আমরা বলপূর্বক জোর করে ভ্যাকসিনেশন দিতে পারি না। আমাদের প্রধান হাতিয়ার হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড বোঝানো। যদিও সময় আছে 3 সপ্তাহ, তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। প্রতি বছর ভারতে 20,000 শিশু হামে আক্রান্ত হয়, পশ্চিমবঙ্গে প্রায় 4,000। প্রতি বছর দেশে রুবেলায় আক্রান্ত হয় 50,000 শিশু, এ রাজ্যে প্রায় 3,000। এই হাম ও রুবেলার মোকাবিলায় বিনামূল্যে টিকা, তাতেও অনীহা কলকাতার অনেক নামী স্কুলের। এইসব স্কুলগুলিকে বোঝানোর চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। আরও 3 দিন রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতায় 12 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা থাকবে এবং বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি কি আপডেট রয়েছে আবহাওয়ার জানাবে বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, এবং আজও সেটা কিছুটা কন্টিনিউ আছে। তবে সেই রকম পরিস্থিতি, অর্থাৎ শৈত্যপ্রবাহ না হলেও সেই রকম ফিল লাইক কোল্ড ওয়েভ, এইরকম পরিস্থিতি চলবে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন জেলাগুলি। উত্তরবঙ্গে কিন্তু উল্টো শীতল দিনের পরিস্থিতি, কারণ দিনের তাপমাত্রা ওখানে স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সেখানে শীতল দিনের কোল্ড ডে সিচুয়েশন থাকবে। এছাড়া উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বেশিরভাগ জেলাতেই, এবং দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। তবে এই পরিস্থিতি, অর্থাৎ এই যে তাপমাত্রা রয়েছে, এটা বুধবার পর্যন্ত সামান্য বাড়লেও বুধবার পর্যন্ত এই জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে। তারপর থেকে কিন্তু আবার তাপমাত্রা 2 দিনের জন্য 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সব্যসাচী, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। তার জাঁকিয়ে শীত পড়েছে, তার উপর রোববার ছুটির দিন, আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমিয়ে, খাওয়া দাওয়া পিকনিক চললো দিনভর। আর ইকো পার্কের ছবিও দেখছেন, সেখানেও হুল্লোড় চললো, পিকনিক চললো দেদার আড্ডা। বছরের প্রথম রবিবার, তার উপরে একেবারে দেখানোর চেষ্টা করবো রয়্যাল বেঙ্গল টাইগার। সেই ছবি তোলার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিতে চিড়িয়াখানায়, এবং বছরের যেহেতু প্রথম রবিবার, সেই কারণে একেবারে বলা চলে যে সাধারণ মানুষজন তারা চিড়িয়াখানায় যেমন ঘুরতে এসছে, তার উপরে পিকনিকের যে মুড, সেই মুডটা কিন্তু একেবারে চিড়িয়াখানায় আসলেই স্পষ্ট হবে। বিভিন্ন মানুষজন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন, এবং তারা একেবারে চিড়িয়াখানায় সে ঠান্ডার আমেজ, সেই আমেজটা কোথাও যেন ছুটিয়ে উপভোগ করতে চাইছে। সেই কারণে কিন্তু ইতিমধ্যে চিড়িয়াখানায় পিকনিকের আমেজ এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বছরের প্রথম রবিবার, তার